আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। ভোট বর্জন অগণতান্ত্রিক বলছেন গাজীপুরে বিএনপির প্রার্থী আর অন্তর্দ্বন্দ্বে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৯৪ জন কোটিপতি, রয়েছেন মন্ত্রী এমপির ১৩ স্বজন। গাজীপুরে লোডশেডিং বেড়ে কমেছে শিল্প কারখানার উৎপাদন, লোকসান ও ক্রেতা হারানোর আশঙ্কায় মালিকরা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাচনের প্রার্থী ওমর ফারুক রুমির বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক মামলা, তদন্তে সত্যতা পেয়েছে পিবিআই। এবং রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ায় রাবেয়া খাতুন ফাউন্ডেশনের সংবর্ধনা, আনন্দ সন্ধ্যায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অভিনন্দন। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ৮ই মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচার চলছে নির্বাচনী এলাকায়। একদিকে প্রচার, অন্যদিকে নির্বাচনী নানা কৌশল নিয়ে জমজমাট গাজীপুরের ২ উপজেলার ভোটের পরিবেশ। নিজ দলের ভোট বর্জনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও প্রার্থীদের বহিষ্কারকে নাটক বলছেন চেয়ারম্যান প্রার্থী গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি। আর ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের অন্তর্দ্বন্দ্ব তছনছ করে রেখেছে আওয়ামী লীগকে, যার প্রভাবে মুখোমুখি সরকারি দলের একাধিক প্রার্থী। আলিয়াজগড়ের ভিডিও চিত্রে সোমা ইসলামের রিপোর্ট। ভাইজান, ভোট কবে? ৮ তারিখ। কি ভোট আপা? উপজেলার ভোট। ভোট দিবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ দিব। আপনি দিবেন? জি দিব। রাজনীতির মারপ্যাচ সাধারণ মানুষ বোঝে না, তবে বোঝেন ভোট। উপজেলা নির্বাচন নিয়ে গাজীপুরের ২ উপজেলার অবস্থাটা দেখা যাক। ৮ই মে প্রথম দফায় ভোট হবে গাজীপুর সদর ও কাপাসিয়া উপজেলায়। অবাক করা রাজনীতির সমীকরণ সদরে। নিজ দলের নির্দেশ অমান্য করে চেয়ারম্যান পদে লড়াইয়ে নেমেছেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। তার কথা, এসি রুমে বসে কেন্দ্রের ভোট বর্জনের সিদ্ধান্ত তৃণমূলকে সর্বশান্ত করে রেখেছে। সাবেক এই উপজেলা চেয়ারম্যান জানালেন, দল তার সঙ্গে বহিষ্কারের নাটক করেছে, কারণ তিনি এখনো কোনো চিঠি পাননি। আমি বহিষ্কারের কোনো কাগজই পাইনি, নাটক। আমি কোনো কাগজই পাইনি। আমি জানি না, কথা শেষ শুনলাম না। আমার সাধারণ মানুষের কারণে আমার এত খারাপ লেগেছে, জানি না। আমি অসুস্থ হয়ে গেছি, আমি মানুষ ছাড়া বাঁচতে পারি না। আসলে নির্বাচনে না আসলে পরিবর্তন নির্বাচন ছাড়া তো সম্ভব না। আমার কোনো গডফাদারও নাই, আমার উপরে আল্লাহ আছে। একই উপজেলায় ভোটের লড়াইয়ে আছেন সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন। নিজ দলের আরো ৩ প্রার্থী থাকলেও তার মূল প্রতিপক্ষ বিএনপি। তবে রিনার দাবি, তাকে সরাতে অন্য দলের পাশাপাশি নিজ দলেও চলছে ষড়যন্ত্র। তারা তাকে বহিষ্কার করছে আজীবনের জন্য, প্রাথমিক সদস্য নাই। তাইলে উনি কিভাবে, মানে উনি শুধু কালো টাকার জন্য। আমি উপজেলার রানিং চেয়ারম্যান, তার মানে আমাকে যে টাকা, তার মানে আমি তো আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছি। যারা দাঁড়াইছে তারা তো আওয়ামী লীগের এই পর্যায়ের নেতা না। তাহলে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ সহ বিএনপি সহ সবাই ষড়যন্ত্র করতেছে, আমি মনে করব। পাশের উপজেলা কাপাসিয়া একেবারে গড়ের মাঠ। এখানে ভোটের মাঠে বিএনপির অস্তিত্ব নেই। সব প্রার্থী সরকারি দলের। উপজেলায় মন্ত্রী ও এমপিদের প্রভাব না থাকায় স্বস্তিতে প্রার্থীরা। তবে দলে ভাঙন ও প্রতীক না দেওয়ায় হতাশ তারা। আমরা তাই মনে করি যে দলটা 2 ভাগে বিভক্ত হচ্ছে, এটা না হইলে ভালো হইতো। যে একই দলের 2 জন না হইলে ভালো হইতো, ওরাও যদি ভোটে আসতো তাহলে ভালো হইতো। বিএনপি যাদের দলের বর্তমানে পদ
হোস্ট পজিশন আছে তারা যেন কেউ আমার নির্বাচন করতে না পারে, এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। প্রার্থী সহ অনেকেই হুমকি দিচ্ছেন। 2 উপজেলায় 8ই মে ভোট দিবেন প্রায় 4.5 লাখ ভোটার। ভোটের মাঠে কিছু রাজনীতির সমীকরণ ভোটের হাওয়াটাকে একদম পাল্টে দেয়। উপজেলা ভোটে সেই বদলে যাওয়া হাওয়াটার নামই হচ্ছে বিএনপি, অর্থাৎ তারা কিন্তু সেন্ট্রালের নির্দেশ উপেক্ষা করে তৃণমূলের বহু নেতা বহু উপজেলায় প্রার্থী হয়েছে। এখন দেখা যাক এই উপজেলা ভোটকে কেন্দ্র করে সরকারি দলের নানা প্রার্থী যেমন সরকারের নিষেধও মানছে না, আত্মীয় স্বজন অনেকেই দাঁড়িয়ে গেছেন, আবার সেন্ট্রালের নির্দেশও মানলেন না বহু বিএনপির নেতারা। এখন এই যে নির্দেশ না মেনেই সব পক্ষ ভোটে আছে, এখন দেখা যাক 8 মে কোন পক্ষ বেশি পাল্লা ভারী করে বিজয়টা ছিনিয়ে আনতে পারে। গাজীপুরের কাপাসিয়া থেকে শোভা ইসলাম, চ্যানেল আই। লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল শপথ নিয়েছেন। তাকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইব্রাহিম। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ পড়ানো হয়। 3রা এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচন হয়। নির্বাচনে মোবাইল ফোন প্রতীক নিয়ে 282 ভোট পেয়ে বিজয়ী হন আবু বক্কর সিদ্দিক শ্যামল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়েছে। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি হয়। বৈঠকে সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নানা বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। মন্ত্রিসভার সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে ছিলেন। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তৈরি পোশাক শিল্প অধ্যুষিত গাজীপুরে বেড়েছে লোডশেডিং। ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়ায় কমেছে উৎপাদন। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে শিল্প মালিকরা লোকসান ও ক্রেতা হারানোর আশঙ্কা করছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে স্বীকার করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। গাজীপুর থেকে ফজলুল হক মোড়লের তথ্যে মাসুদ পারভেজের ভিডিও চিত্রে মাসরু শাকিলের রিপোর্ট। গাজীপুর জেলায় ছোট বড় প্রায় 5,500 শিল্প কারখানা রয়েছে, যার মধ্যে 4,000-এর বেশি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। হঠাৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে আমাদের আসলে ক্যাপাসিটির অর্ধেকের চেয়েও কম বা অর্ধেক নিয়ে আমরা কাজ করছি। আমরা প্রতিষ্ঠানগুলো আমরা প্রচুর অর্ডার পাচ্ছি না, আপনারা জানেন এক্সপোর্ট কমে যাচ্ছে। কিন্তু এখন আমরা সরকারের কাছে বলবো যে আপনারা যদি অন্তত শিল্পে প্রায়োরিটি বেসিসে জ্বালানিটা নির্বিচ্ছিন্ন দেন, গ্যাস বিদ্যুৎটা নির্বিচ্ছিন্ন দেন। গাজীপুরের বিভিন্ন কারখানায় 30 লাখের বেশি শ্রমিক কাজ করেন। তীব্র গরমের সাথে লোডশেডিং এর প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনযাপনেও। প্রতিদিন 5 থেকে 6 বার করে বিদ্যুৎ যায়, আর প্রতিবার বিদ্যুৎ গেলে 1.5 থেকে 2 ঘন্টা করে আপনার লোডশেডিং থাকে। তো 1.5 থেকে 2 ঘন্টা করে যদি বিদ্যুৎ থাকে, আমার 1.5 থেকে 2 ঘন্টা করে আমার ডিজেল চালায়, ডিজেল কিনে নিয়ে আসা লাগে। বাট ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দেখা গেছে আমরা আমাদের যে লাইনের যে টার্গেটগুলো, এই টার্গেটটা আমরা মানে স্মুথলি প্রোডাকশন করতে পারতেছি না। আমাদের শিপমেন্ট ডেট থাকে, সেই ডেট আমরা অনেক সময় ম্যাচ করতে পারি না, আর সেই ডেট ম্যাচ করতে গেলে আমাদের ওভারটাইম করাতে হয়, এবং ওভারটাইম আমাদের মূল বেতনের দ্বিগুণ হারে পরিশোধ করা লাগে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ন্যাশনাল অ্যালোকেশনের মাধ্যমে যে বিদ্যুৎ পাই সেটা প্রায় 25% থেকে 30% ওভারঅল আমরা বিদ্যুৎ কম পাচ্ছি। তার মানে 25 থেকে 30% লোডশেডিং চলছে। এই মুহূর্তেও প্রায় 18% লোডশেডিং আছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়। যেহেতু শিল্প কারখানা এবং অন্যান্য যে কমার্শিয়াল কারখানা এগুলো পৃথক কোনো ব্যবস্থাপনা নাই, এমন অবস্থায় এটা শুধুমাত্র শিল্পকে আলাদাভাবে বিদ্যুৎ দেওয়ার সুযোগ কিন্তু আসলে নাই। আমাদের সেইভাবে কোনো লাইনে সৃষ্টি করা হয় না। কারখানা মালিকরা বলছেন লোডশেডিং চলতে থাকলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে, বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক খাত। মাসুর শাকিল, চ্যানেল আই। জাতীয় পতাকার নকশাকার প্রয়াত শিবনারায়ণ দাসের দান করা কর্নিয়া 2 তরুণের চোখে প্রতিস্থাপন করার পরই দুজনই সুস্থ আছেন। সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন নতুন জীবন পেয়েছেন তারা। খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ও BSMMU এর উপাচার্য অধ্যাপক দিন মোহাম্মদ নুরুল হক জানিয়েছেন বছরে 1 থেকে 1,500 কর্নিয়া আসে মরণোত্তর দান থেকে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট।
19 এপ্রিল জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণের প্রয়াণের পর তার স্বজনদের উপস্থিতিতে কর্নিয়া সংগ্রহ করেন সন্ধানী চিকিৎসকরা। পরদিন 20 এপ্রিল বিএসএমএমইউতে রংপুরের মশিউর রহমান ও চাঁদপুরের আবুল কালাম আজাদের চোখে ওই দুই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। মশিউর রহমান জন্মগতভাবে অস্বচ্ছ কর্নিয়া নিয়ে জন্মগ্রহণ করেন। তিনি এক চোখে দেখতেন না, আর আজাদও দীর্ঘদিন ধরে দৃষ্টিহীনতায় ভুগছিলেন। শিবনারায়ণ দাসের দান করা কর্নিয়ায় চোখে আলো ফিরে পেয়েছেন তারা। আমার এই সমস্যাটা জন্ম থেকে, তাই আমার সমস্যা অনেক বড়, কিন্তু উইন্টার কর্নিয়া আমার চোখে লাগানোর পর আস্তে আস্তে আমার দৃষ্টিশক্তি একটু বৃদ্ধি পাচ্ছে। অপারেশন আগে কিছুই মানে অনেক জ্বালা যন্ত্রণা হইতো, ব্যথা হইতো, হ্যাঁ এখন ভালো লাগছে। মশিউর ও আজাদের চোখে কর্নিয়া প্রতিস্থাপন করেন বিএসএমএমইউ এর দুই চিকিৎসক। সন্ধানী টোটাল টিম এসে কর্নিয়া দুটো কালেকশন করা হয়, আমরা ইভালুয়েট করি। হ্যাঁ, ইভালুয়েট করি। পরের দিন, সেদিন যেহেতু শুক্রবার ছিল 19 এপ্রিল, পরের দিন শনিবারে আমরা দুটো কর্নিয়া ট্রান্সপ্লান্ট করি। ওর একটা চোখে আমি কর্নিয়া ট্রান্সপ্লান্ট। আমাদের দুটি কর্নিয়া যে গ্রহণ করেছেন, ওনারা দুজন দুই রকমের চক্ষু রোগ নিয়ে এখানে এসেছিলেন আমাদের কাছে। তারা অলরেডি সন্ধানীতে নথিভুক্ত রেসিপিয়েন্ট বা কর্নিয়ার জন্য উপযুক্ত রোগী হিসেবে লিস্টেড ছিলেন। তো সেখান থেকে তাদেরকে ডাকা হয় এবং আমরা কর্নিয়াগুলি প্রতিস্থাপন করি। চিকিৎসকরা বলছেন প্রযুক্তির উন্নয়নে এখন মাত্র 10 মিনিটে কর্নিয়া সংগ্রহ করা যায়। আমরা কিন্তু অনেক কর্নিয়া শ্রীলঙ্কা থেকে আগে আনতাম এবং শ্রীলঙ্কাতে এনে আমরা এখানে কর্নিয়া প্রতিস্থাপন করা হতো। এখন কিন্তু আমাদের চিকিৎসকরা প্রচুর কর্নিয়া পাচ্ছে হলো নেপাল থেকে। চোখের কর্নিয়া এখন নতুন পদ্ধতিতে শুধু কর্নিয়ার থেকে সারাউন্ডিং একটু স্ক্লেরা নিয়ে কর্নিয়াটা সংরক্ষণ করা হয়। আইবল কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, ডিফর্মিটি কিন্তু হয় না। মরণোত্তর চক্ষুদানে চোখে নতুন করে আলো ফিরে পাওয়া তরুণদের নিয়ে সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ এর চিকিৎসকরা জানিয়েছেন, এদেশে ধর্মীয় নানা সংস্কারের কারণে মৃত্যুর পর চক্ষুদান কম হয়। বছরে মাত্র 1 থেকে 1.5 হাজার কর্নিয়া আসে মরণোত্তর চক্ষুদান থেকে। অথচ প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও নেপাল ছাড়াও ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ মরণোত্তর চক্ষুদানে এগিয়ে রয়েছে বলে জানান চিকিৎসকরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ওমর ফারুক রুমির বিরুদ্ধে ঠিকাদারি কাজে অংশীদারির নামে প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে। পিবিআইয়ের তদন্তে মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আদালত সমন জারি করার পরও এই ব্যক্তি হাজির হননি বলে অভিযোগ রয়েছে। ইফতেখার উদ্দিনের অনুসন্ধানী প্রতিবেদন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদে আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর ফারুক রুমি। তার বিরুদ্ধে ঠিকাদারি কাজে অংশীদারির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার 2টি মামলা রয়েছে। মামলার নথি থেকে জানা যায়, মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালী নদীর 15 কিলোমিটার খাল খননের ঠিকাদারি কাজে অংশীদারির নামে ওমর ফারুক 2020 সালে বিয়ন্ড মিডিয়ার কাছ থেকে বিভিন্ন সময় মোট 3.5 কোটি টাকা নেন। পরে কাজটি না হলেও সেই টাকা ফেরত দেননি ওমর ফারুক। টাকা পরিশোধে এক পর্যায়ে বিয়ন্ড মিডিয়াকে 25 লাখ টাকার 2টি চেক দেন তিনি। তবে চেকের বিপরীতে তহবিল অপ্রতুল উল্লেখ করে চেক ফেরত দেয় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা। আসামি ওমর ফারুক রুমির বিরুদ্ধে যে অভিযোগ, অগ্রিম টাকা নিয়েছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে, তিনি অগ্রিম টাকা নিয়ে কিছু কাজ করছে এবং বাকি কাজ করে নাই। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট করে সে কথা বলা আছে যে তিনি এই যে আসামি ওমর ফারুক রুমি এই টাকা আত্মসাৎ করেছেন এবং মাননীয় আদালত পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এই আসামি ওমর ফারুক রুমিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাতের মামলা সহ একাধিক মামলা ঢাকার আদালতে চলমান রয়েছে। আগামী ধার্য তারিখে মাননীয় আদালতের কাছে আসামি ওমর ফারুক রুমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে, কারণ সে সমন এড়ানোর চেষ্টা করতেছে। এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুক রুমির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। আমার সাথে বিয়ন্ড মিডিয়ার কোনো লেনদেন নাই, আমি তো সেটা জানি না। আমার তো চেক ব্যবসা করে মানুষের চেক কত জায়গায় থাকে, এখন ও কিভাবে চেক কি করলো না করলো সেটা তো আমি জানি না। আমার মামলা ডিফেন্স নেওয়ার জন্য সে দিচ্ছে কিনা সেটা আমি জানি না, ঠিক আছে।
আপনি যদি মনে করেন যে কোর্টে মামলা আছে তাহলে কোর্ট ফেস করবে, তাই না? একটা অতথ্য জিনিসকে নিয়ে আমাকে বারবার কেন আপনি কোশ্চেন করবেন? আপনি তথ্যবহুল বিষয় নিয়ে কোশ্চেন করবেন। ওমর ফারুক রুমির বিরুদ্ধে মামলা দুটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় বিচারাধীন রয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ফাউন্ডেশন। রোববার সন্ধ্যায় রাজধানীতে এই আনন্দ সন্ধ্যায় দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা যোগ দেন। লায়লা নওশিনের রিপোর্ট। আলোকের ঝর্ণাধারার মতো ফুলে ফুলে জানানো অভিনন্দনে সিক্ত হন উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক গ্রহণের পর থেকেই উপমহাদেশের বিশিষ্ট এই সঙ্গীত শিল্পীকে অপার ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছেন দেশবাসী। সম্মানজনক এই পদক অর্জনে শিল্পীকে এবার শ্রদ্ধা সংবর্ধনায় সিক্ত করল রাবেয়া খাতুন ফাউন্ডেশন। উপহার দেয়া হয় সোনার থালা। রেজওয়ানা চৌধুরী বন্যা, আমাদের বন্যাদি জীবনে যা করেছেন, আমার বিশ্বাস তিনি তার সম্পূর্ণ বিশ্বাসের সাধনা থেকেই করেছেন। আমি যেমন আমার রান্নার কাজই করি, অন্য কোনো কাজ করি না, সত্যি কথা যেটা। বন্যাপার এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে যে তিনি যে জিনিসটাকে ভালোবাসেন তাকে ভালোবেসে সারাদিন জীবন আর কি বাঁচতে চাচ্ছেন। এমন একটি মানুষ যে মানুষটি কিন্তু প্রকৃতির সাথে সবসময় কিন্তু মিলে আছেন। উনি গাছ লাগিয়েছেন, গান গাচ্ছেন এবং প্রকৃতিকে তুলে ধরছেন গানের মাধ্যমে। যিনি আমাকেও চেনেন এমন কেউ পদ্মশ্রী পেয়েছে আমার জানা নেই। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের বন্যাদি পদ্মশ্রী পেয়েছেন, আর আমরাই তাতে সবচেয়ে বেশি আনন্দিত। আয়োজনে বরেণ্য এই শিল্পীকে শুভেচ্ছা জানান দেশ বরেণ্য ব্যক্তিরা। শুভেচ্ছা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বিজ্ঞাপনী সংস্থা মাত্রা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা সহ বিভিন্ন সংগঠন। শিক্ষা, অর্থনীতি, সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, গণমাধ্যম ও শিল্প মাধ্যম সহ দেশ বরেণ্য বিশিষ্টজনেরা উপস্থিত হন এই আনন্দ আয়োজনে। উনি যদি ঝর্ণা হতেন তাহলে স্নিগ্ধ ঝংকারে হয়তো ছড়িয়ে যেতেন, কিন্তু উনি ঝর্ণা নন, উনি বন্যা। কেমন সমস্ত পৃথিবীকে কেমন ডুবিয়ে দেওয়া। তোমাকে নিয়ে আমাদের গর্ব, আমরা মনে প্রাণে তোমাকে ভালোবাসি এবং তোমার যত গান শুনি তত বেশি আরো শ্রদ্ধায়, মানে তুমি বয়সে তো ছোট, শ্রদ্ধা বলতে দ্বিধা করছি কিন্তু আসলেই শ্রদ্ধা। বন্যাকে আমরা ভালোবাসি তার এই গানের জন্য এককভাবে এবং সম্মিলিতভাবে। বাংলাদেশে প্রগতিশীল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারার সাথে এই প্রতিষ্ঠান যুক্ত থাকবে আমার দেখার সৌভাগ্য হয়েছে। এদেশে যারা শিল্পের কাজ করি, সৃজনের কাজ করার চেষ্টা করি, তাদের জন্য এটা অনেক গৌরবের। একাডেমিক জায়গাতে এই মানুষটি যে কতটা পারঙ্গম সেটি খুব কাছে থেকে যারা দেখেছেন তারা ছাড়া আর কেউ বুঝতে পারবেন না। বন্যাকে নিয়ে তার পদ্মশ্রী পাওয়া উপলক্ষে আমরা সকলেই আনন্দ প্রকাশ করছি। খুবই গর্বিত বন্যাদি আপনার ছাত্র হিসেবে, এবং আপনি জানেন যে সারা পৃথিবীতে আপনার অসংখ্য ছাত্রছাত্রী যারা আছে তারা একইভাবে গর্বিত। উনি যেটা করেছেন সেটা আসলে আমাদের শুধু উনাকে পৃথিবীতে পরিচয় করে দেননি, আমাদের সবাইকে করেছেন, বাংলাদেশকে করেছেন। আপার প্রতি আসলে যে ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা তো অনিশেষ, এবং সেই জন্য তো আসলে অনেক স্মৃতি আমাদের আছে। উনি যে আমাদের জন্য যে সম্মানটা বয়ে নিয়ে এসছেন সেটার জন্যে আমরা কি বলবো, বাংলাদেশের সবাই মানে আপনার কাছে আমরা ঋণী। তিনি বাংলাদেশে যেমনিভাবে জনপ্রিয়, ভারতীয় বাংলাভাষী শ্রোতাদের কাছে একইভাবে জনপ্রিয়। উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবারের সদস্যরাও। অন্যকে যে সম্মাননা দেওয়া হচ্ছে আমি অভিভূত, আমার বলার মতো কিছু নাই। আমিও নিশ্চয়ই এই সম্মানের অংশীদার হয়ে গেলাম, এবং আপনারা যেভাবে বলেছেন আমি তো আর এর বেশি কিছু বলার নাই। সো
আমি রিয়েলি অনার্ড, অনেক সম্মানিত বোধ করছি আপনাদের জন্য। হচ্ছে উনি বর্ণাদি, কিন্তু আমার তো অন্য রকমের স্পেশাল একটা বেস্ট মাদার। তো পদ্মশ্রী তো আমি যেটা বলছি, বাট ওটা হচ্ছে যে আমি যদি এত দুষ্টামি না করতাম মেবি সে আর একটু আগে পাইতো এটা। পদ্মশ্রী প্রাপ্তিতে এমন শ্রদ্ধা ভালোবাসা সহ সিক্ত হয়ে সকলের প্রতি বিনয় মুখর কৃতজ্ঞতা প্রকাশ করেন বরেণ্য এই শিল্পী। শান্তিনিকেতনে যাওয়াটাও আমার সেই সময় ৭৫ সালে আমার বাবা মা বাড়ি আমার নানি সবাই মিলে যে সাপোর্টটা দিয়েছিলেন, আমার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, এদের সবার প্রতি আমার ঋণ, সবার প্রতি আমার ঋণ। আমার প্রতিটি শ্রোতা যারা আমার গান শুনেছেন এবং শুনে আজকের আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। আমি আর ৫টা মানুষের মতনই গান গাই, কিন্তু তারপরে ওপরওয়ালার বেশি আশীর্বাদ যে শ্রোতারা কোথাও হয়তো আমাকে একটুখানি বেশি করে ভালোবেসেছেন, সেই ভালোবাসাটা আমি আমার অন্তরের গভীরে খুব সন্তর্পণে রেখেছি, রাখবো আমৃত্যু। জীবন জুড়ে মানুষের ভালোবাসার প্রতিদান দিয়ে যাওয়ার প্রত্যয় ঝরে পড়ে শিল্পীর কণ্ঠে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৯৪ জন কোটিপতি, মন্ত্রী এমপির স্বজন আছেন ১৩ জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে নির্বাচনে ব্যবসায়ীদের সংখ্যাই বেশি। ৫ বছরে সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন। শাকের আদনানের রিপোর্ট। ৮ই মে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। এর মধ্যে ১৪৪টি উপজেলায় প্রার্থীদের হলফনামা প্রকাশ করলেও বাকি ৮টির হলফনামা নির্বাচন কমিশন প্রকাশ করেনি। এবারের ধাপে মোট প্রার্থী ১৬০৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৬০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১১ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৪৩৫ জন। সংবাদ সম্মেলনে টিআইবি বলছে চেয়ারম্যানদের ৯৪ জন কোটিপতি। চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রায় ৭০% ব্যবসায়ী, ১১%-এর বেশি প্রার্থী কৃষিকাজ, ৬% বেশি প্রার্থী আইনজীবী এবং ৪% বেশি শিক্ষক। টিআইবি বলছে প্রথম ধাপে মন্ত্রী এমপির স্বজন রয়েছেন ১৩ জন। এর মধ্যে প্রার্থী হওয়ায় এগিয়ে আছেন মন্ত্রী এমপিদের ছেলে, ভাই এবং জামাতা। সাথে সাথে আমরা কিন্তু সার্বিক চিত্র যে এই যে যারা প্রার্থী হচ্ছেন তাদের আসলে চিত্রটা কি, তারা কেমন, তারা কোন ব্যাকগ্রাউন্ডের, কি তাদের বিজনেস ইন্টারেস্ট, এগুলো আমরা দেখার চেষ্টা করেছি। টিআইবির মতে অধিকাংশ প্রার্থী ব্যবসায়ী হওয়ায় জনস্বার্থ নয় বরং ব্যক্তি স্বার্থ প্রাধান্য পাবে। যারা একেবারেই ১০ টাকা ১২ টাকা আয় দেখেছে সেটা কি বিশ্বাসযোগ্য, যথেষ্ট? এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাহলে কেন তথ্য গোপন করেছেন? তথ্য গোপন করার একটা অপরাধ এবং হলফনামার মধ্যে তথ্য গোপন করা অপরাধ। তো যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয় এবং সেটা আমলে নিয়ে সমস্ত প্রতিষ্ঠান, আমি রিভিউ করেছি ৩টি প্রতিষ্ঠান সরাসরিভাবে আমরা মনে করি, নির্বাচন কমিশন তো বটেই, জাতীয় রাজস্ব বোর্ড এবং আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে দুর্নীতি দমন কমিশন তাদের এখতিয়ারভুক্ত। প্রায় ১৭% প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে বলেও জানিয়েছে টিআইবি। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক শাসন না থাকায় বিদ্যুৎ ও পানির দাম বাড়িয়ে যাচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে রিজভী বলেন, বাজার সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। সব ক্ষেত্রে সরকার ব্যর্থ উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপিকে মোকাবেলা করার সাহস তাদের নেই, তাই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপিকে মোকাবেলা করা হচ্ছে। এই সরকার প্রকৃতপক্ষেই একটা ব্যর্থ সরকার, একটা ষড়যন্ত্রকারী দুরভিসন্ধমূলক কাজ করার সরকার। এই সরকার এই দেশের মানুষকে স্বস্তি দিতে আসে। আর যে গণতন্ত্রের কথা বলে সে যদি মরেও যায়, কবরেও থাকে, তার নামে মামলা হয়। সে যদি হজ করতে যায় তার নামে মামলা হয়। সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা।
মানবিক মুখোশের আড়ালে অপকর্মের জন্য অভিযুক্ত মিল্টন সমাদ্দারের আশ্রমের বাসিন্দাদের দেখভালের দায়িত্ব নিয়েছে শামসুল হক ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। দুপুরে মিন্টো রোড ডিবি অফিসে সাংবাদিকদের কথা জানান ডিএমপির এডিশনাল কমিশনার হারুনুর রশিদ। সে সময় নতুন করে 4 দিনের রিমান্ডে আসা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জিজ্ঞাসাবাদ নিয়ে কথা বলেন ডিবি প্রধান। আমরা যে সকল তথ্য তার বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করছি। আমরা মনে করি যে সকল অভিযোগই তদন্ত হবে এবং কাউকে কোনো ক্রমেই ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সুন্দরবন পূর্ব বন বিভাগের আওতাধীন চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া ক্যাম্পের বনাঞ্চলের আগুন পুরোপুরি নিভে গেছে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। তবে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী বলছে আগুন নেভিয়ে নিয়ন্ত্রণে এসেছে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে সকাল 10:35 সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে নৌবাহিনী বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে রোববার রাতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সংবাদ সম্মেলনে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী জানান সুন্দরবনের আগুন পুরোপুরি নেভাতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। সে সময় তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নিতে ড্রোনের মাধ্যমে নজরদারির কথাও জানান। আমার কাছে মনে হয়েছে যে 4 থেকে 5 একর জায়গা হয়তো আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালেই যে ফায়ার লাইন 5 একর জায়গায় করা হয়েছে, এই 5 একর জায়গাকেই আমরা টোটাল পানি দিয়ে আমরা ভিজিয়ে দিয়েছি এবং ওই লাইনের মধ্যে ওইটি হয়তো 9 ইঞ্চি ডেপথ করা হয়েছে, সুতরাং ওই 9 ইঞ্চি পানি দিয়ে আমরা পুরো ভিজিয়ে দিয়েছি যাতে আগুন কোনোভাবেই ওই 5 একর জায়গা বাইরে যেতে না পারে। ড্রোন টিম উপর থেকে লো ফ্লাইটে ড্রোন দিয়ে পুরা ওই 5 একরের এরিয়া বা আশেপাশের এরিয়া কোথাও কোনো ধরনের ধোঁয়া আছে কিনা সেই জায়গাগুলো তারা মনিটরিং করবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে আরও অর্থায়নের তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি রূপান্তর ও উদ্ভূত সমস্যা এবং সংযুক্ত আরব আমিরাতের করনীতির সাম্প্রতিক নির্দেশনা বিষয়ে সেমিনারে অংশ নিয়ে মন্ত্রী বলেছেন জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এছাড়া বাংলাদেশের পর্যটন খাত, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক শিল্প, চামড়া ও পাটজাত শিল্প এবং তথ্য প্রযুক্তি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে ব্যবসায়ীদের আহ্বান জানান মন্ত্রী। সে সময় ছিলেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন এবং অন্যরা। বক্তৃতা করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের UAE এর সভাপতি মাহতাবুর রহমান, আশিস কুমার সরকার, হুয়াওয়ে টেক এর CEO শাহরিয়ার পাভেল এবং অন্যরা। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় 200 ব্যবসায়ী অংশ নেন। আমরা যদি অভিযোজন বা অ্যাডাপ্টেশন কার্যকরভাবে করতে পারি তাহলে লস এন্ড ড্যামেজের উপরে চাপটা কমবে। কিছু কিছু তো হবে। এখন ধরেন আপনার হিমালয়ে যদি বরফ গলে যায়, এটা তো লস এন্ড ড্যামেজ, কারণ আমি সেখানে তো আবার নতুন ভাবে সেখানে বরফ জমবে না। তো এটা হচ্ছে একটা স্থায়ী ক্ষতি। তো আমরা চাই না বিষয়গুলো স্থায়ী ক্ষতি পর্যায়ে যাক। আমরা বলছি যে আমাদেরকে অভিযোজনের জন্য টাকা দাও, যেন আমরা স্থায়ী ক্ষতি পর্যায়ে না যাই এবং আমরা কার্যকরভাবে অ্যাডাপ্টেশনটা করতে পারি। গাজা উপত্যকার রাফা শহরে স্থলপথে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। কায়রোয় হামাসের সাথে চলমান যুদ্ধবিরতি আলোচনায় কোনো সাফল্য না আসায় রাফায় হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল। ফিলিস্তিনিদের রাফা শহর থেকে সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি আলোচনায় সাফল্য না আসার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন হামাস প্রধান। গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর রাফা শহরে আশ্রয় নিয়েছিলেন ফিলিস্তিনিরা। রাফায় নতুন করে হামলা চালালে হতাহতের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন। ইসরায়েল বলেছে রাফা থেকে 1 লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে। জয় হোক মেহনতি মানুষের স্লোগানকে বুকে ধারণ করে কানাডা টরন্টোতে মহান মে দিবস পালন হয়েছে। টরন্টোর ডেনফোর্থের হোপ ইউনাইটেড চার্চে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগে আয়োজনের প্রথম পর্বে ছিল আলোচনা সভা আর দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আসফর সৈয়দ ফেরদৌস।
আলোচনায় অংশ নেন পিডিআই কানাডার সাধারণ সম্পাদক মনির জামান রাজু, শাহিন হাসান, রোমান চৌধুরী, সাবেক কমরেড হেলেন কেনেডি, কমরেড রেজা বেহেরাভেন, আফগানিস্তানের বাম আন্দোলনের নেতা কমরেড রহমত এবং অন্যরা। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রবাসী শিল্পীরা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ভোলায় জলবায়ু সহিষ্ণু বাও মুরগির চাহিদা বাড়ছে। সব ঋতুতে লালন পালন করতে পারায় ইতোমধ্যে এই অঞ্চলে বেশ কয়েকটি বাও মুরগির খামার গড়ে উঠেছে। খামারি, বাচ্চা সরবরাহকারী, খাদ্য বিক্রেতা ও ক্রেতার মধ্যে সমন্বয় থাকায় সহজেই বাজারজাত করা যাচ্ছে বাও মুরগি। ভোলা থেকে এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় নিয়ম নীতি উপেক্ষা করে ভাঙা হচ্ছে মহাসড়কের উভয় পাশের 200-রও বেশি স্থাপনা। এসব স্থাপনা ভাঙতে কোনো সুরক্ষা ব্যবস্থা কিংবা আচ্ছাদন নেওয়া হয়নি। এতে অতিরিক্ত ধুলাবালিতে মারাত্মকভাবে বাড়ছে বায়ু দূষণ। চরম দুর্ভোগে পথচারী ও আশেপাশের এলাকার মানুষ।